আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থাকবো না কো চিরদিন, চলে যাব, রেখে যাব এই গান। কাজী নজরুল ইসলামের এই গানের সূত্র ধরে বলতে চাই, অমরত্ব লাভের লোভ মানুষের জন্মগত একটা বদভ্যাস। মা তার সন্তানের মাঝে মরেও বেঁচে থাকতে চান, তেমনি কবি চান তার কবিতার মাঝে, গায়ক চান তার গানের মাঝে বেঁচে থাকতে। আর আমার মতো শিক্ষকরা চান তার শিক্ষার্থীদের অন্তরে হাজার বছর যাতে বেঁচে থাকে। একটা সময় ছিল, আপনারা জানেন, যখন মানুষ টাকা বাঁচাতে মাত্র 10 মিনিটের পথ 1 ঘন্টায় হেঁটে যেত, গাড়িতে যেত না। এখন সময়ের অনেক মূল্য। বাসা থেকে অফিসের মাত্র 10 মিনিটের পথটা 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে যান। আপনাদের এই রকম মূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য আমি দুঃখিত। আসলে যাদের সময় নেই, আমার ভিডিওটা তাদের জন্য নয়। আমার এই ভিডিওটা আমি ধারণ করেছি শুধুমাত্র তাদের জন্য যারা বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়, এই টপিকটা নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তাদের বাংলা দ্বিতীয় পত্রের পাঠ্য বইতে আছে। যদিও আলিম এবং একাদশ শ্রেণীর জন্য বাংলাদেশ এনসিটিভি অর্থাৎ জাতীয় পাঠ্য পুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো বই নেই। বাজারে অনেক বই আছে। আমার শিক্ষার্থীরা, আমার প্রিয় বন্ধু, ভিউয়ার্স, শিক্ষার্থী যারা এইচএসসি এবং আলিম শ্রেণীতে পড়ছেন, তারা ছাড়াও যারা বিভিন্ন চাকরির জন্য লিখিত পরীক্ষার অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন, বিসিএস থেকে শুরু করে একেবারে সাধারণ চাকরি পর্যন্ত সকল স্থানেই বাংলা থেকে 25% নাম্বার থাকে। সেটা হোক 10 মার্কস অথবা 20 মার্কস অথবা 25 মার্কস। তো বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের প্যাটার্ন আছে, অথচ সমাস থাকবে না, এটা তো হয় না। সমাজ এইরকম একটা গুরুত্বপূর্ণ টপিক। আর এই জন্যই আমি এই ভিডিওটা ধারণ করেছি। যাদের জন্য আমি এই ভিডিওটা ধারণ করেছি তারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, এটা আমার প্রত্যাশা। সময়ের যদি তাড়া থাকে তবে আপনি ডাউনলোড করে নিতে পারেন। সময় বুঝে অল্প অল্প করে দেখবেন। কারো কাছে লাইক, কমেন্ট, শেয়ার চাওয়া আমার অভ্যাস না, আমি এটা চাইও না। কারণ আপনার যদি ভালো লাগে, আপনি এমনিতেই মন থেকে আমাকে শুভেচ্ছা জানাবেন, এটাই আমার পাওয়া। যাদের জন্য দীর্ঘ 25টি স্লাইডের একটি কন্টেন্ট তৈরি করেছি, তারা উপকৃত হলেই আমি সার্থক। তো আসুন আর দেরি না করে মূল কন্টেন্টে যাই। আমি মূল কন্টেন্টটা এখনই শুরু করছি। সব প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল কন্টেন্টে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন আইসিটি লার্নার্স। আসলে এটা আমার একটা গ্রুপ। আমি ফেনী শহরে মাস্টার ফাটাতে থাকি। আমার কিছু আইসিটি স্টুডেন্ট আছে। আমার পরিচয় হলো, আমি প্রভাষক বাংলা, দাইয়া বিবি আজিমউদ্দিন আহমেদ আলিম মাদ্রাসা। আইসিটিতে ডিপ্লোমা থাকার কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে আইসিটি বিষয়টা পড়ানোর জন্য দিয়েছে। আমি আইসিটিরও কন্টেন্টগুলো তৈরি করি, ছাত্রদেরকে পড়াই। মূলত আমি প্রভাষক বাংলা, অনার্স এবং মাস্টার্স জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে। তো আমার আজকের যে টপিকটা আমি আগেই বলেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটা হলো ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়। এর ফাঁকে ফাঁকে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব সমাস কাকে বলে, সমাসের প্রকারভেদ এবং উদাহরণ সহ। আমি সকল সহজ টিপস আপনাদের সামনে উপস্থাপন করব, কিভাবে একটা সমস্ত পদ দেখেই আপনি খুব সহজেই নির্ণয় করতে পারবেন যে এই ব্যাসবাক্য কী হবে এবং সমাসের নাম কি হবে। আমি যাদের জন্য এই ভিডিওটা ধারণ করেছি তারা হলো আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, এইচএসসি মানে কলেজে যারা অধ্যয়নরত, দ্বাদশ শ্রেণী,
তাদের জন্য এবং বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা অংশগ্রহণ করবে। আমি আমার ভিডিওটাকে সংক্ষিপ্ত করার জন্য স্লাইডগুলো একটু দ্রুত চালাবো, কিন্তু প্রত্যেকটা স্লাইডে যে বক্তব্যগুলো লেখা আছে আশা করি আপনারা পড়তে অসুবিধা হলে ভিডিওটা পজ করবেন এবং পড়ে নেবেন। আর আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে স্ক্রিনশট নিয়ে নোটস করতে পারেন, আপনার অনেক উপকারে আসবে, এটা আমি হলফ করে বলতে পারি। যেহেতু আমার বক্তব্যটা এখানে লিখিত অবস্থায় আছে, আমি মুখ দিয়ে উচ্চারণ করার প্রয়োজন মনে করি না। আপনারা যারা বাংলা ভালো পড়তে পারেন তারা আমার প্রত্যেকটা স্ক্রিনকে পজ করে করে পড়ে নেবেন, কারণ ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করতে চাই না, আপনাদের সময় নষ্ট করতে চাই না। তো এখানে আমি মূলত সমাসের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করছি। এখানে যে জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে, সমাসের মাধ্যমে বাংলায় নতুন নতুন শব্দ গঠিত হয়, মানে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠনের একটা অন্যতম প্রক্রিয়া হচ্ছে সমাস। আর সমাস হলো একাধিক শব্দ বা পদকে একত্রিত করে একটা নতুন শব্দ গঠন করা, এটা আমরা জানি সবাই। এখন আসেন সমাস কেন প্রয়োজন। আমরা যে বলতেছি যে সমাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কেন গুরুত্বপূর্ণ? কারণ সমাসের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয় এবং কম শব্দে অল্প কথায় মনের ভাবটাকে মানে স্পষ্টভাবে প্রকাশ করা যায়, ভাষাকে সংক্ষেপ করা যায়। এগুলো হলো সমাসের মূল প্রয়োজনীয়তা। তো এরপরে আসা শিক্ষার্থীরা, সমাস কয় প্রকার? সমাস হলো 6 প্রকার। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে আমরা পড়ছি সমাস 6 প্রকার, কিন্তু সাম্প্রতিক সময়ে ভাষা গবেষকরা বর্তমান নবম ও দশম শ্রেণীতে যে পাঠ্য বইটা সরকার থেকে প্রকাশ করা হয়েছে এনসিটিভি থেকে, সেখানে 6টা সমাসকে ভেঙে 4টাতে রূপান্তর করা হয়েছে। কিন্তু যারা আলিম শ্রেণীতে পড়ে এবং যারা এখনও পর্যন্ত বিভিন্ন চাকরির লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে কিন্তু এই 6 প্রকারের সমাসকেই চিনতে হবে। কারণ আমাদের যুগের মানুষ যারা আছি আমরা, আমাদেরকে আগের বইটাই অনুসরণ করতে হবে। তো আমি পরবর্তীতে নতুন প্রজন্ম যখন 4টা সমাস নিয়ে কথা বলবে, তখন আমি আবার নতুন ভিডিও বানাবো এবং আপনাদেরকে দেখাবো যে এই 6টা সমাসই ওই 4টা সমাসের মধ্যে আছে, শুধু 2টা প্রকারকে ভেঙে আর 2টা প্রকারের মধ্যে ইনক্লুড করা হয়েছে। আবার আমি বিস্তারিত আসি। আমার প্রথম স্লাইডটা হলো দ্বন্দ্ব সমাস নিয়ে। তো আমি আবারও মনে করিয়ে দিই আপনাদেরকে, যেহেতু আমার বক্তব্যটা লেখা অবস্থায় আছে, আপনাদের আমার কথাটা শোনার চাইতে স্লাইডের লেখাগুলো পড়া জরুরি। মাঝে মধ্যে আমি কথা বলবো এই কারণে, আপনাদের সাথে আমার মনোসংযোগ ঘটানোর জন্য। আমি যদি মুখে বলে সমাসের সংজ্ঞা এবং উদাহরণ দিই, আপনাদের বুঝতেও কষ্ট হবে, লিখতেও কষ্ট হবে, তাই আমি স্লাইডের মাধ্যমে উপস্থাপন করেছি। আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে প্রত্যেকটা স্লাইড থেকে নোটস নিতে পারেন। এখন যে স্লাইডটা দেখাচ্ছি এটা হলো কর্মধারয় সমাস। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কর্মধারয় সমাসে পূর্বপদ এবং পরপদ, মানে একটা সমস্ত বাক্যকে, সমস্ত পদকে, একটা সমস্ত পদকে বা সমস্যমান পদকে আমরা যখন বিস্তারিত বিশ্লেষণ করি তখন 2টা অংশ পাওয়া যায়, একটা হলো পূর্বপদ আর একটা হলো পরপদ। এই পূর্বপদ এবং পরপদ দুটি পদের মধ্যে কর্মধারয় সমাসে একটা হবে বিশেষ্য অথবা আর একটা হবে বিশেষণ, অথবা দুটোই বিশেষ্য অথবা দুটোই বিশেষণ। এই যে নীল আকাশ, নীলটা হচ্ছে বিশেষণ আর আকাশটা হচ্ছে বিশেষ্য। কাঁচা মিঠা দুটোই কিন্তু বিশেষণ। মহান যে নবী, এখানে নবীটা হচ্ছে বিশেষ্য আর মহানটা হচ্ছে বিশেষণ। বিশেষ্য এবং বিশেষণের সম্মিলন দেখলে আপনারা বুঝবেন যে এটা কর্মধারয় সমাস। তবে প্রিয় বন্ধুরা, কর্মধারয় সমাসের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে, এগুলো আলিম ক্লাসে একেবারে স্পেসিফিক্যালি লিখতে হয়। যদি কোনো শিক্ষার্থী সে নির্ণয় করতে পারলো যে এটা কর্মধারয় সমাস, কিন্তু নির্ণয় করতে পারলো না যে এটা কর্মধারয় সমাসের কোন প্রকার, মধ্যপদ, লোফি, উপমান, উপমিত না রূপক, আমি সাজেস্ট করব, আমি পরামর্শ দেব, আপনি পরীক্ষায় ভুলটা লেখার দরকার নাই, শুধু কর্মধারয় সমাস লিখে দিন। তাইলে লিখিত পরীক্ষা যেহেতু আলিম এবং এইচএসসি পরীক্ষা, শিক্ষক দয়া করলে আপনাকে নাম্বার দিতে পারেন। তবে যারা চাকরির পরীক্ষায় অবতীর্ণ হবেন এবং আপনাদের বাছাই পরীক্ষাটা যদি হয় এমসিকিউ, তাহলে আপনাকে প্রত্যেকটা প্রকারভেদ সম্পর্কে ভালোভাবে জানতে হবে, কারণ সেখানে শুধু কর্মধারা দেয়া থাকবে না, কর্মধারয় সমাসের একেবারে ক্লাসিফিকেশন সহ 4টা অপশন দেওয়া থাকবে, আপনাকে সঠিকটাই চয়েস করতে হবে। তো আসুন আমরা বিস্তারিত কর্মধারয় সমাস সম্পর্কে জানি। আমি প্রথমে মানে স্লাইডটা সাজাইছি মধ্যপদ, লোফি, কর্মধারয় দিয়ে।
মধ্যপদ লোফি বলতে মধ্যপদ মাঝখানের পদ, লোপ মানে হারিয়ে যাওয়া, লোপ পাওয়া, মুছে যাওয়া। মানে এই যে দেখেন সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন, এখানে সিংহাসনটা হচ্ছে সমস্ত পদ, আর ব্যাস বাক্যটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। এখানে চিহ্নিত শব্দটা বিলুপ্ত হয়েছে, এই কারণে এটা মধ্যপদলোপী কর্মধারয়। বাকিগুলো আপনারা নিজের গুণে বুঝে নেবেন। এরপরে কর্মধারা সমাসের পরবর্তী যে প্রকারটা, এটা হচ্ছে উপমান কর্মধারয়। আমি বিষয়টাকে আরও একটু স্পষ্ট করি। আমরা অনেক সময় বলি যে সে দেখতে তার বাবার মতো। জসিমউদ্দিন তার কবিতায় বলেছিলেন, জালিলাউয়ের ডগার মতো বাহু দুখান সরু। এখানে জালিলাউ হচ্ছে আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় আমরা যেগুলাকে এ, কুমড়া বলি, কুমড়া। জালিলাউ হচ্ছে ডিমি কুমড়া, বা আমাদের বাজারে এগুলাকে জালি কুমড়া বলে। হ্যাঁ, তো জালিলাউয়ের ডগার সাথে তুলনা করছেন নকশিকাতার মাঠ কাব্যের নায়ক রুফাকে। তাহলে এখানে একজন হচ্ছেন উপমান আর একজন হচ্ছে উপমিত। একজনকে উদাহরণ দেওয়া হয়েছে আরেকটা জিনিসের সাথে, যেই জিনিসটা প্রত্যক্ষ সেটি হচ্ছে উপমান, যাকে তুলনা করা হয়েছে সে হচ্ছে উপমিত। বাকিটা আপনারা স্লাইড থেকে পড়ে ভালো করে বুঝে নেবেন। উপমান কর্মধারায় আর উপমিত কর্মধারায়ের মধ্যে কিছুটা কনফিউশন থাকতে পারে, আপনাদেরকে বুঝে নিতে হবে। এই যে মুখচন্দ্রের ন্যায়, মুখচন্দ্র, পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ, এখানে পুরুষ সিংহ বলতে একজন সিংহের মতো শক্তিমান পুরুষকে বোঝানো হয়েছে, এই কারণে এটা উপমিত কর্মধারয়। কর পল্লবের ন্যায়, চরণ কমলের ন্যায়। চরণ কমল মানে একটা মেয়ে বা একটা মানুষের পাটাকে পদ্ম বা কমল ফুলের সাথে তুলনা করা হয়েছে। এখানে ফুলটা মুখ্য নয়, মুখ্য হলো ওই নারীর চরণটা, যার চরণ কমলের ন্যায় শুভ্র এবং সুন্দর। এই কারণে এটা উপমিত কর্মধারয় সমাস হয়েছে। রূপক কর্মধারয় সমাসটা সহজ, কারণ আমরা রূপক কর্মধারয় সমাসগুলা যখন ব্যাস বাক্যে রূপান্তর করি তখন মাঝখানে একটা রূপ শব্দ আসে, যেমন মন মাঝি, মন রূপ মাঝি। এখানে বিদ্যারূপ ধন, বিদ্যাধন। হ্যাঁ, এখানে দুইটা সমাস, আমি মাঝখানে স্পেসটা একটু কম হয়ে গেছে যার কারণে একই লাইন মনে হইতেছে। বিদ্যারূপ ধন, বিদ্যাধন, মাঝখানে রূপ শব্দটা আছে। মন রূপ মাঝি, মাঝখানে রূপ শব্দটা বিলুপ্ত হয়েছে। এই রূপ শব্দটা বিলুপ্ত হইলে আপনারা বুঝে নেবেন যে এটা রূপক কর্মধারয়। শোকানল, শোকরূপ অনল, ববরূপ সাগর, ববসাগর, এভাবে। হ্যাঁ, এরপরে আমাদের কর্মধারয় সমাসের প্রকারভেদগুলা শেষ। এই স্লাইডটা হলো আমার তৎপুরুষ সমাসের জন্য। আর তৎপুরুষ সমাসে অনেকগুলো প্রকারভেদ আছে, তবে যেটা মনে রাখার বিষয়, স্পেশাল টিপস আপনাদের জন্য, যে তৎপুরুষ সমাস যদি হতে হয় পূর্বপদে বিভক্তিটা অবশ্যই লোপ পাবে। আর আপনারা যারা বিভক্তি চেনেন না, কারক ও বিভক্তি, এই চ্যাপ্টারটা আগে চিনে নেবেন, তাহলে তৎপুরুষ সমাস চেনাটা সহজ হবে। এই যে দুধের দ্বারা ধোয়া, দ্বারাটা তৃতীয় বিভক্তি। বনকে গমন, কে এটা হলো দ্বিতীয় বিভক্তি। রাজার পুত্র, র এটা হলো ষষ্ঠী বিভক্তি। দেখেন প্রত্যেকটা শব্দেই কিন্তু বিভক্তিটা লোপ পেয়েছে। এই যে দুধের দ্বারা ধোয়া, দুধ ধোয়া, এখানে বিভক্তিটা লোপ পাইছে। বনকে গমন, কে বিভক্তিটা লোপ পাইছে। রাজার পুত্র, র বিভক্তিটা লোপ পাইছে। বজ্র দ্বারা আহত, দ্বারা বিভক্তিটা লোপ পাইছে। পূর্বপদের বিভক্তি যদি লোপ পায়, এটা অবশ্যই তৎপুরুষ সমাস। আর যেটা আমি আগে বলছিলাম, তৎপুরুষ সমাসের অনেকগুলো প্রকার আছে। এই যে আমি এখানে উপস্থাপন করলাম আপনাদের জন্য, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী তৎপুরুষ। প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে চিনব। প্রথমেই দ্বিতীয় তৎপুরুষ সমাস, স্লাইডটা একটু মনোযোগ দিয়ে পড়ুন। এখানে দ্বিতীয় বিভক্তি লোপ পাওয়ার কারণে এগুলোকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলা হয়েছে। যেমন গ্রন্থ কে, বিপদ কে, ভাত কে, স্বর্গ কে, কে এটা হলো দ্বিতীয় বিভক্তি, আর এই কারণে এগুলো দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপর হলো তৃতীয়া, তৃতীয় বিভক্তি হলো দ্বারা, দিয়া, কর্তৃক। হ্যাঁ, এখানে শ্রমের দ্বারা, জ্ঞান দ্বারা, মন দিয়ে, ধনের দ্বারা, এই দ্বারা, দিয়া, কর্তৃক, এই বিভক্তিগুলো লোপ পাওয়ার কারণে এটা তৃতীয় তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস, কে, জন্য, নিমিত্ত, এগুলো হলো চতুর্থ বিভক্তি। যদিও বাংলায় দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থ বিভক্তি প্রায় একই, কিন্তু সমাসে এখানে একটু পার্থক্য আছে। এই কারণে আমি আলাদা করে ব্র্যাকেটের মধ্যে কে, জন্য, নিমিত্ত এই বিভক্তিগুলা দিয়ে দিলাম। মূলত
আপনারা কারক ও বিভক্তি যখন নির্ণয় করবেন সেখানে দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তি দেখবেন যে একই। তো এখানে দেখুন বিদ্যার জন্য আলয়, বালকের নিমিত্তে বিদ্যালয়, এখানের জন্য নিমিত্ত, এগুলো হলো চতুর্থ বিভক্তি, এই কারণে এটা চতুর্থী তৎপুরুষ সমাস। আপনাদের কাছে মনে হতে পারে যে আমার কথাগুলো অনেক দ্রুত, আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য দ্রুত কথাগুলো বলছি, কিন্তু আমি আবারও বলতেছি আপনারা স্লাইডগুলোকে পজ করবেন, কারণ আমার এখানে বিস্তারিত বর্ণনা উদাহরণ সহ লেখা আছে। আপনাকে যদি সমাসে ভালো করতে হয় নোটস নিতে হবে, আপনি ভিডিওটা পজ করবেন এবং খাতায় নোটস নেবেন, তাহলেই আপনাদের উপকার হবে, আমার শ্রমটা সার্থক হবে। আমার কথাটা শোনা আপনাদের জন্য অনেক জরুরি না? আমি আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য মাঝে মাঝে কিছু কথা বলবো। এখন ষষ্ঠী তৎপুরুষ সমাসটা আমি বলি। এখানে দেশের সেবা, দেশ সেবা, রটা ষষ্ঠী বিভক্তি, র এবং এর বিভক্তি যদি লোপ পায় তাহলে এটা ষষ্ঠী তৎপুরুষ। যেমন রাজার পুত্র, রাজপুত্র, চা বাগানের মালিক, এর বিভক্তি লোপ পাইছে এখানে। মাছের বাজার, র বিভক্তি লোপ পাইছে, এই কারণে এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী বিভক্তি হলো অন্তস্তীয় তে। বইতে আরো অনেকগুলো আছে, এগুলো আসে না, যেগুলো আসে না এগুলো আমি আলোচনা করি নেই, প্রয়োজনও নেই। আমি যেগুলো দেখাচ্ছি এগুলোই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং বিগত বছরগুলো কেন বলবো, আমি 1997 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, সেই থেকেই পর্যন্ত যত এসএসসি দাখিল আলিম পরীক্ষা হয়েছে, ওই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি এই স্লাইডটা তৈরি করছি। তো সপ্তমী বিভক্তিটা কীভাবে লোপ পাইছে দেখেন। বনেবাস, বনবাস, এখানে বনযোগ দিবাতে, দিবাযোগ তে, জলে, জলযোগ কর্মে, কর্মযোগ এখানে বিভক্তি লোপ পাইছে, কোথাও তে বিভক্তি লোপ পাইছে, এই কারণে এগুলা সপ্তমী তৎপুরুষ। বিশেষ কতগুলা তৎপুরুষ সমাস আছে, এগুলা মূল প্রকারের বাইরে। তবে আমি আবারও বলতেছি, যারা বর্তমান নবম দশম শ্রেণীতে পড়ো, তোমাদের বইতে এই তৎপুরুষ সমাসের এতগুলো প্রকারভেদ নেই, সেখানে আরও কিছু কম আছে। তবে বিস্তারিতটা যদি শিখতে পারো, তুমি যদি পরীক্ষায় লেখো, তাইলে তোমাকে নাম্বার না দেওয়ার কোনো চান্স নাই। আর যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবা, তারা শুধু 4টা সমাস পড়লে হবে না কিন্তু, কারণ সবগুলো সমাস থেকে প্রশ্ন আসে। নেতিবাচক অর্থে ননীয় তৎপুরুষ সমাস হয়। আর কৃদন্ত পদের পূর্বে যদি উপপদ থাকে তখন এটাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। অলোপ বা অলুক, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি আছে কিন্তু লোপ পায় না, যেমন মায়ে ঝিয়ে, মা যোগ ঝি যোগ এটা বিভক্তি আছে। ব্যাস বাক্য যেমন, সমস্ত পদও তেমন, কোনো পরিবর্তন নাই। তেলে ভাজা, তেল যোগ বিভক্তি আছে কিন্তু লোপ পায় না। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, আমি আবার বলতেছি, র বিভক্তি আছে কিন্তু লোপ পায় না, এই কারণে এগুলো অলোপ বা অলুক তৎপুরুষ সমাস। এবার আমি বহুব্রীহি সমাসটার কথা বলবো। এটা অত্যন্ত সহজে এটাকে শনাক্ত করা যায়। এই সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটাকেই বিশেষভাবে বুঝায় না, বুঝায় হলো অন্য কোনো পদকে। নেই জ্ঞান যার, অজ্ঞান, 10 আনন যার, এখানে 10 হলো সংখ্যা 10, আননত বাহু বা হাত। হ্যাঁ, 10 আনন কার আছে? 10 আনন দেবী দুর্গার আছে। 10টা মাথা কার আছে? 10টা মাথা রাবণের আছে। এখানে 10 আনন যার, 10 আনন বলতে রাবণকে বোঝানো হয়েছে, আবার দেবী দুর্গাকেও বোঝানো হয়েছে। ফিত অম্বর যার, ফিত মানে কালো। হ্যাঁ, ফিত বলতে কালো, এখানে কালো অথবা অম্বর কোনোটাকেই বুঝাই নাই, এখানে পীতাম্বর বলতে বিষ্ণুকে বুঝাইছে। বহু ব্রীহি আছে যার, বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, আর বহুব্রীহি বলতে একটা সমাসের নাম, অনেক ধানকে এখানে বুঝাই নাই, আর এই কারণে এটাকে বলা হয়েছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসেরও কিছু কিছু বইতে দেখবেন ক্লাসিফিকেশান আছে, আমি ওদিকে যাব না, কারণ বহুব্রীহি সমাসকে ক্লাসিফিকেশান করতে গেলে আপনারা ঝামেলায় পড়বেন। পরীক্ষায় শুধু বহুব্রীহি সমাস লিখে দিবেন, দ্যাটস এনাফ। এবার বহুব্রীহি সমাসের, হ্যাঁ, তারপরে দ্বিগু সমাস। হ্যাঁ, দ্বিগু সমাসটা হলো সংখ্যাবাচক শব্দ, এটা নির্ণয় করা একেবারেই সহজ। পূর্বপদ বা পরপদ, বেশিরভাগ পূর্বপদটা সংখ্যাবাচক থাকে। এই সংখ্যাবাচক শব্দ যদি থাকে, আবার সমষ্টি অর্থ যদি বুঝায়, সমষ্টি মানে যোগ, অনেক কিছুর যোগফল, এরকম যদি বুঝায়, তাহলে আমরা মুখস্থ বলে দেবো যে এটা দ্বিগু সমাস। যেমন 3 কালের সমাহার, প্রশ্নে তো দেওয়া থাকবে ত্রি, ত্রি মানে 3, পঞ্চ মানে 5, সপ্ত মানে 7, হ্যাঁ,
শতাব্দী শতাব্দী কথাটা লেখার সময় শত কথাটা আসছে, এই কারণে শতটা সংখ্যা। ত্রিফলা, ত্রিটা কি, এটা হলো ত্রিটা তিন, তিনকে বুঝাইছে, এটা সংখ্যা। সংখ্যাবাচক শব্দ দেখলেই আমরা বুঝবো যে এটা দ্বিগু সমাস। দ্বিগু সমাসটা অত্যন্ত সহজ। এরপরে হলো অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসটা একটু কনফিউশন থাকে, অনেক ছাত্ররা অব্যয়ভাব সমাসেই ভুল করে, যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে এবং সেই অব্যয়টা বিলুপ্ত হয়, আর অব্যয়ের অর্থটাই প্রধানভাবে বোঝায়, এটা হলো অব্যয়ভাব সমাস। সমীপে অর্থে, অভাব অর্থে, সদৃশ্য অর্থে এই অব্যয়ভাব সমাসগুলা হয়। আপনারা দেখতে পাইতেছেন কুলের সমীপে, এখানে আমি সমীপের সমীপে টাইপটা ভুল হয়ে গেছে, কুলের সমীপে উপকূল। হ্যাঁ, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, ভাতের অভাব, হা ভাত, অনুতে গমন, অনুগমন বা পশ্চাৎ গমন, তারপরে আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত, এ পর্যন্ত, সমীপে, এগুলো হলো অব্যয়। সদৃশ্য অর্থে উপজেলা, উপবন। উপজেলা মানে জেলার সদৃশ দেখতে, জেলার মতো। উপবন মানে বনের সদৃশ দেখতে, বনের মতো। হ্যাঁ, এরপরে আমি ব্যক্তিগতভাবে কিছু কথা আপনাদেরকে বলছি। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন, আপনারা যদি মনে করেন যে আমাকে কিছু প্রয়োজনীয় সাজেশান দিন, যে সাজেশানগুলো থেকে পড়লে আমার পরীক্ষায় কমন পড়ে যাবে। আমার কাছে বিগত 10 বছরের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, স্কুলের সকল বোর্ড মিলিয়ে প্রায় 300টার মতো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়ের একটা সাজেশান আছে, যেখানে প্রশ্নও দেওয়া আছে, ব্যাস বাক্যও দেওয়া আছে, সমাসের নামও দেওয়া আছে। এবং এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীরা তোমরা নিশ্চিত থাকতে পারো, ওই 300টা সমাস যদি তুমি মুখস্থ করতে পারো, জীবনে অন্তত ঠকবা না। তোমার প্রয়োজনীয় সমাসগুলো এখান থেকে পেয়ে যাবে। যারা আমার ওই সাজেশনটা চাও, তারা আমার একেবারে ভিডিওর শেষে যে স্ক্রিনটা আমি দেখাইতেছি, এই স্ক্রিনটাকে ফজ করো, তারপরে পাশে যে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করো। স্ক্যান করলে পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ, ইমেইল, ইউটিউব চ্যানেল সব। আমার সাথে যোগাযোগ করলে আমি আমার নিজের তৈরি করা সাজেশনটা আপনাদেরকে দিয়ে দেব। আমার শিক্ষার্থী যারা, তাদেরকে তুমি সম্বোধন করছি, তোমাদেরকে দিয়ে দেব। এবং যারা আমার থেকে বয়সে অনেক বড় আছেন, বিভিন্ন কারণে সমাজ সম্পর্কে আপনার জানা প্রয়োজন, আমার এই কিউআর কোডটি স্ক্যান করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি যদি একান্ত ব্যস্ত না থাকি, অবশ্যই আপনাকে রিপ্লাই করব। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আমার পক্ষ থেকে আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।